রাধে রাধে সবাইকে। আজকে সকালটা শুরু হচ্ছে আমাদের কিন্তু একদম গরম গরম বেডটি দিয়ে। বেডটি বলবো না, আমরা ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, বাট সকালবেলা একটু আমরা চা খাচ্ছিলাম, কারণ আজকে আমাদের ট্রিপটা একটু যেহেতু বৃন্দাবনের মধ্যেই ছিল, তাই সকাল সকাল উঠে গিয়ে আমরা আগে তো ফটোশ্যুট করে নিয়েছি। আর এই দেখতেই পাচ্ছ এই পাঞ্জাবিটা কিনেছিল স্পেশালি বৃন্দাবনে পরার জন্যই, বাট সেরমভাবে পরা হয়নি কারণ প্রচন্ড ঠান্ডা, তো এই পাঞ্জাবিটার কোনো কাজেই লাগেনি। যাই হোক, একটা ফটো তো তোলা হয়ে গেছিল। তারপর মাও অনেক গ্রিন টি নিয়ে গেছিল আমাদের চা খাওয়ার জন্য, তাই সেগুলোই সব আমরা খাচ্ছিলাম। আর ওয়েদারটা এত ভালো যে কি বলবো। আর বেসিক্যালি এই কলকাতার ওয়েদারের সাথে দেখতে গেলে তো মানে এখন মনে হচ্ছে এই ওয়েদারটা আমাদেরই দরকার। তো আমরা তো দেখছো রেডি হয়ে গেছি, আর মাসিরাও এখানে রেডি হয়ে গেছে, মা বাবা সবাই। আমাদের গাড়িও চলে এসছে। তো আজকে আমরা যে জায়গাগুলো যাব সেগুলো সবই মোটামুটি বৃন্দাবনের সাইডেই পড়ে, কিন্তু আমরা অনেক জায়গা ঘুরবো। তো চলো এখন গাড়িতে উঠে বেরিয়ে পড়ি। আর ব্রজধাম দর্শনের অষ্টম পর্বে কিন্তু তোমাদের সকলকে স্বাগত। তো আমি কিন্তু কথা দিয়েছিলাম ভিডিও প্রতিদিন আসবে, তো প্রতিদিন কিন্তু ভিডিও আসছে, তোমরা সবাই জানিও। আর আমি ট্যাগও করে দেবো প্রত্যেকটা ভিডিও, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। আর এখনো কিন্তু আমরা যাচ্ছি বলতে গেলে দাউজি মন্দিরে, যেহেতু আমরা আগের দিন যে গেছিলাম তখন দুপুরবেলা ছিল দেখে মন্দির বন্ধ হয়ে গেছিল। আর আজকে যখন গেছিলাম তখনও কিন্তু মন্দির সেরকম ভাবে ওপেন হয়নি, মানে শৃঙ্গার হচ্ছিল। শৃঙ্গার হতে একটু সময় নেয়, তোমরা প্রত্যেকেই জানো। তারপর কিন্তু আমরা দেখো এখানে মন্দিরের ভেতর দিয়ে ঢুকে গেছি। আর শীতকাল মানেই বুঝতে পারছো সবকিছুতেই একটু মানুষের লেট হয়। তো এখানে ভগবান তো এমনি লালা রূপে বিরাজ করে, তো তো একটু তো লেটে উঠবেই। তো এখানে যদিও দাউজি হচ্ছে এখানে বলরাম দেবের টেম্পল এটা। তো এখানে না আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো শৃঙ্গারটা আমরা দেখছিলাম পেছন দিয়ে গিয়ে, তো সেটা তোমাদের দেখাবো। বাট যেহেতু শৃঙ্গার অন্ধকারের মধ্যে হচ্ছিল, ভিডিও সেরকম ওঠেনি। আর ভিডিওটা সত্যি কথা বলতে গেলে শৃঙ্গারের ভিডিও না করাই উচিত। তাই যাই হোক, তারপরে আমরা এখানে একটু ফটো তুলছিলাম, যেহেতু ভাবছিলাম হয়তো খুলবে, মন্দির খুলবে 8টায় বললো, 8:30 হলো, এরকম করতে তো অনেক দেরি হয়ে যাচ্ছিল দেখে, তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি। যেহেতু আমাদের ঠাকুর দর্শনটা আমরা করতে পেরেছি, তাই আমরা বেরিয়ে চলে এসেছি। আর এখানে না বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাচ্ছিল, জেলি টাইপের, একটু মিশ্রি, তারপরে তেঁতুল লজেন্স, মানে অনেক জিনিস পাওয়া যাচ্ছিল। তো কিছু কিছু জিনিস আমরা কিনেছিলাম, যেগুলো আমরা গাড়িতেই খেয়েছি। আর এইখানে দেখো আমরা ভিডিও করছিল, আমি পিছনে ছিলাম। তো তো সচরাচর গাড়ির সামনেই বসে যায়, আর আমরা পেছনেই বসি। আর এরপরে কিন্তু আমরা চলে এসেছিলাম মান সরোবরে। তো মান সরোবর কিন্তু মানে আমি যেটা বেসিক্যালি জানি সেটা হচ্ছে রাধারানী যেহেতু কৃষ্ণের ওপর যদি কখনো মান করতেন, তো তখন তিনি এই সরোবরের সামনে এসে বসেছিলেন। সরোবরের সামনে বলতে গেলে এই জায়গাটা এসে বসে তিনি কান্না করেছিলেন। তো এই অশ্রুর যে জল থেকে তৈরি কিন্তু এই সরোবরটা, ওটার জন্যই কিন্তু এটার নাম মান সরোবর। আমি যদি ভুল হয়ে থাকি তোমরা প্লিজ আমাকে কারেক্ট করে দিও, কারণ আমি সবটা কিন্তু সঠিক একদমই জানি না। আমি যেটুকু শুনেছি জানেছি সেগুলোই তোমাদেরকে বলি। আর এখানে জায়গাটা ভীষণ সুন্দর, বিশ্বাস করো বৃন্দাবন জায়গাটা মানে আমি জানি না আর কোথায় কি আছে কি নেই, কিন্তু এখানে প্রত্যেকটা জায়গাতেই তোমার রাধা কৃষ্ণের একটা মানে প্রেম বলো, খুনসুটি বলো, যাই বলো না কেন, একটা আলাদা সম্পর্ক তুমি খুঁজে পাবে, এবং প্রত্যেকটা জিনিসের সাথে রাধা কৃষ্ণকে টাচ করতে পারবে। এতটাই সুন্দর একটা জায়গা, মানে বৃন্দাবন পুরোটাই। তো এখানে তো তারপরে এখানে থেকে আমরা বেরিয়ে চলে এসেছিলাম। তো এরপরে আমরা যাব ভান্ডিরবানে, যেটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট একটা জায়গা। মানে বৃন্দাবনের কোন জায়গাটা যে আমি প্রিয় নয় সেটা আমি বলে বোঝাতে পারবো না তোমাকে, বাট ভান্ডিরবান, বনশিবাট এগুলো আমার একটা খুব প্রিয় জায়গা, কারণ এইসব জায়গাতে কিন্তু মানে কৃষ্ণর একটা লীলা খুঁজে পাওয়া যায়। তো এখানে রাধা কৃষ্ণের স্বয়ং বিয়ে হয়েছে, তো সেটা আলাদা করে স্পেশাল জায়গা তো হবেই। তো এখানে স্বয়ং ব্রহ্মা একদম রাধা কৃষ্ণের বিবাহ দিয়েছিলেন, যেটাতে পুরাণে আছে। তো এইখানে দেখো তোমরা সেগুলো সমস্ত কিছু দেখতে পাবে। এখানে দেখো মানে এখানে জাস্ট এই মানে কি বলবো, এখানে পটচিত্রগুলো রয়েছে ওরকম ভাবেই, বিগ্রহগুলো। তো বাইরে যে জায়গাটাতে বিয়ে হয়েছে সেই জায়গাটা তোমাদের অবশ্যই নিয়ে যাব। আর সেখানে গিয়ে এবার কিন্তু আমরাও সেখানে মানে আমি আর আমার বর আমরা দুজনেও কিন্তু ঘুরেছিলাম 7 পাক। তো এখানে মন্দির রয়েছে, আর এখানে তোমরা প্রসাদ পেতে পারো। এখানে
সামান্য কিছু অর্থ দিলে এরা প্রসাদ প্রদান করে দেয় তোমাদের। আর এই যে দেখছো না, এরা এখানে বিয়ে করেছে, তোমাদের পরেই জায়গাটা দেখাচ্ছি। আমরা ঢুকতেই দেখেছিলাম খুব সুন্দর সাজানো গোছানো ছিল। আর এই গাছটাতে বিশ্বাস করো, তুমি দাঁড়িয়ে যদি কিছুক্ষণ দেখো, তুমি যদি ফিল করতে পারো রাধা কৃষ্ণকে, তাহলে তুমি গাছের মধ্যে তাদেরকে স্বয়ং দেখতে পাবে। আর এই সেই জায়গা যেখানে কিন্তু রাধা কৃষ্ণের স্বয়ং বিয়ে হয়েছে। আর ইভেন আমরা ওই জায়গাটাতে সেদিন বিয়ে করে এসেছি, তো ভীষণ ভালো লাগছিল। আর এই হলো সেই জায়গাটা যেটার কথা তোমাদের বলছিলাম, যে যাদের সেদিন বিয়ে ছিল ভান্ডিরবানে, ভীষণ লাকি বলতে গেলে তারা। মানে আমি বলবো ভান্ডিরবানের মতো জায়গা প্রথমত, দ্বিতীয়ত ভান্ডিরবান যেখানে রয়েছে সেটা হচ্ছে বৃন্দাবনের মতো জায়গা। এই সব জায়গায় যদি তুমি কোনো শুভ কাজ করতে পারো, এর থেকে ভালো কিছু জীবনে আর হবেই না। তো এই জায়গাটা আমরা ঘুরে দেখছিলাম, আর এত সুন্দর সাজানো ছিল একদম, মানে সমস্ত কটা রিয়েল ফুল, ভীষণ ভীষণ সুন্দর, এত সুন্দর লাগছিল। তো এখান থেকে আমরা বেরিয়ে গেছি, মানে বেরিয়ে যাচ্ছি এখন, কারণ এখন আমাদের নেক্সট জায়গায় যেতে হবে। আর এই যেতে যেতে এত ময়ূর আমরা দেখেছি যে কিছু বলারই নেই। তো এখন আমরা চলে এসেছি কিন্তু বনশী বটে। এই জায়গাটায় কিন্তু বনশী বট বলতে গেলে এখানে, এটা কিন্তু ভান্ডিরবানের ঠিক একটু পরেই পড়ে। তো এখানে অ্যাকচুয়ালি শ্রীকৃষ্ণ কিন্তু বাঁশি বাজাতেন তার সখাদের সাথে, তাই একটা গাছের নিচে বসে। তো বলা হয় ওই গাছে যদি তুমি কান দিয়ে, মানে কান পেতে শোনো, তো তোমার মনে যদি মানে সেই কৃষ্ণের সাথে সংযোগ থাকে, তো তুমি নিশ্চয়ই সেই বাঁশির আওয়াজ শুনতে পাবে। সত্যি কথা বলতে গেলে দেখো, মিথ্যে বলবো না, আমি কিন্তু সত্যি শুনতে পাইনি। হ্যাঁ, একটা কিছু একটা মানে আওয়াজ হচ্ছিল, বাট সেটা বাঁশি কিনা জানি না, কিন্তু আমি বাঁশির আওয়াজ শুনতে পাইনি। এই হলো সেই গাছ। তো কোনো এক জন্মে নিশ্চয়ই সেটা শোনার সৌভাগ্য আমার হবে, এইটুকু আশা রাখি। ভগবান এইটুকু আমাকে নিশ্চয়ই মানে হেল্প করবে শোনার জন্য। তো এখানেও মন্দির ছিল, বিগ্রহ ছিল, সেগুলো সব দর্শন করেছি আমরা। দর্শন করার পর আমরা এখান থেকেও বেরিয়ে চলে এসেছিলাম, কারণ এখন আবার যাব আরেকটা জায়গাতে। তো সেইখানে যেতে গিয়েও দেখো তোমাদের সাথে আবারও একটা ময়ূরের দেখা দিলাম। তারপরে রয়েছে প্রচুর প্রচুর গোমাতা। তারপর আমরা একটা মন্দিরে গিয়েছিলাম, এই মন্দিরটা আমি আগেরবার যাইনি। এটা একটা মানে মাতারানী টাইপের টেম্পল ছিল, নামটা আমার সত্যি এখন মনে পড়ছে না। তো যাই হোক, এইখানে তো মানে ময়ূর হেঁটে হেঁটে বেড়াচ্ছিল, আর ময়ূরদের সামনে গেলে ওরা উড়ে চলে যায়। তো সেটাই হয়েছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম, তারপর যে একটু ভিডিও নিয়ে সামনে গেছিলাম, তো উড়ে চলে গেছিল। আর গাছে গিয়ে দেখো পেখম মেলছিল, এত সুন্দর লাগছিল দৃশ্যটা, বিশ্বাস করতে পারবে না, ক্যামেরায় এতটা বোঝা যাচ্ছে না। হ্যাঁ, শীতকালে ময়ূরের পেখমটা একটু কম থাকে, কারণ ওগুলো আগেই ঝরে যায়, বাট বর্ষাকালে এটা দুর্দান্ত লাগে। তো বাচ্চাগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সেটাই বলছিল। আর এই মাতারানীরই টেম্পলটা রয়েছে এখানে, এটাকে অনেকটা বলছিল দলবন টাইপের বলছিল, আমি ঠিক জানি না। যাই হোক, এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর ছিল। এই মন্দিরটা আমরা ঘুরে, এখান থেকে আমি কয়েকটা ঠাকুরের জন্য সোয়েটারও কিনেছিলাম, খুব কম পয়সায় সোয়েটারগুলো পেয়েছিলাম। 50 টাকা করে কেউ সোয়েটার তোমাকে দেবে না, আমি 50 টাকা করে সোয়েটার কিনেছিলাম, যেহেতু শীতটা ওখানে বলতে গেলে মোটামুটি প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাই সোয়েটারগুলো ওরা ওরকম একটু কমে ছেড়ে দিচ্ছিল। তারপর কিন্তু আমরা এখান থেকে চলে আসবো একটা মানে একদম প্রপার বৃন্দাবনে। তো কেশিঘাটের সামনেই আমরা এখন যাব। তো আমাদের গাড়িটা ওখানে দাঁড়িয়ে থাকবে। আর এই দেখো যমুনার ওপর দিয়ে যাচ্ছি, আর যমুনার অবস্থাটা কি দেখো তোমরা জাস্ট। আর দূরে দেখতে পাচ্ছ ওটা কিন্তু মদনমোহন মন্দির। আর এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ এখন গাড়ি আমাদের এক জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। এখন আমরা যাব হচ্ছে নিধিবনে। তো নিধিবনের সামনেই হলো তোমার রাধারামানের মন্দির। আর আমরা যখন গেছিলাম তখন প্রায় 1টার কাছাকাছি বেজে গেছিল, দেখি রাধারামানে প্রচুর ভিড় ছিল, তাই আমরা দেখি মানে ঢুকিনি, আমরা জাস্ট বাইরে থেকে দেখেই চলে এসেছি, কারণ ওটা আমরা পরে দেখবো। তো এখন চলে এসেছিলাম নিধিবনে। নিধিবন তো তোমরা জানোই সকাল থেকে মানে ভোর 4টের সময় খোলে, তো তখন থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, 6:30 7টা অবধি। তো নিধিবনে তোমরা প্রত্যেকেই জানো যে এখানের মাহাত্ম্যটা কি। এখানে প্রত্যেকটা যে গাছ দেখতে পাচ্ছি আমরা, এরা কিন্তু এক একটা নর্মাল কোনো গাছ নয়, এরা কিন্তু কোনো সাধু মুনি ঋষি গোপী সখা, এগুলোই সবাই, মানে এগুলো এক একটা আলাদা জিনিস, এবং এখানের আলাদা এক্সপিরিয়েন্স। এখানে প্রচুর মানে প্রচুর প্রচুর ঘটনা আছে, তোমরা প্রত্যেকেই জানো। এখানে রাত্রে ঢুকতে দেয় না, ইভেন তোমরা মানে এখানে কি বলবো, মানে এখানের কথা বলে জাস্ট গায়ে কাঁটা দিয়ে ওঠে। তোমরা প্রত্যেকেই জানো নিধিবন সম্বন্ধে কম বেশি।
তো তারপর আমরা যে জায়গাটায় গেছি, এই জায়গাটার জন্য মানে আমাদের ড্রাইভারকেও থ্যাংক ইউ আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো এরপর আমরা গেছিলাম একটা তাটিয়া স্থানে, যেটার নাম ছিল রাধা বাবরি। তো এই জায়গাটা গিয়েছি, আমি পাঠে শুনেছিলাম দেখে এই জায়গাটা মানে যেতে পেরেছি, এবং জায়গাটা সত্যি ভীষণ সুন্দর। আর সুন্দর মানে কি বলতো, এখানে কিন্তু দেখতে সুন্দর বলে কিছু নেই, এখানে মানসিকতার দিক থেকে তোমাকে বুঝতে হবে যে কতটা সুন্দর। এখানে কিন্তু এই যে মানে কুয়োটা দেখলে, এখানে 50-60টা সিঁড়ি নেমে কুয়োটা রয়েছে, এবং এটা বহু পুরানো জায়গা, এবং এটা হরিদাসদের জায়গা, এবং মানে হরিদাসদের সংরক্ষণে এখন রয়েছে বলতে গেলে, এখানে ভিডিও একদমই অ্যালাও নয়। তারপরে কিন্তু এখানে রাধারানী কিন্তু স্নান করতে আসতেন, তারপরে সূর্যকুণ্ডে যেতেন পুজো দিতে সূর্য দেবতাকে। আর সেইখান দিয়ে যেতে যেতে আমাদের একদম হোটেলের সামনে ছিল মহারাজজির বাড়ি। তো সেটা দেখবো না, এটা হতে পারে না। হ্যাঁ, অবশ্যই দুঃখ একটাই ছিল, মহারাজজি কিন্তু বাড়িতে ছিলেন না, যেহেতু ওনার পাঠ তখন চলছিল, তো সেই জন্য উনি বাড়িতে ছিলেন না। বাট কলকাতায় যেহেতু আমি দেখে এসেছি, সেটার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো এখন আমরা দুপুরবেলা চলে এসেছি খেতে, আমাদের হোটেলের ওপরেই রয়েছে গোবিন্দাস, সেখানে আমরা খাচ্ছিলাম সবাই একসাথেই, অল্প কিছু মেনু অর্ডার করা হয়েছে। আমার খুব তাড়া ছিল সত্যি কথা বলতে, কারণ আমি খেয়ে দিয়ে বেরিয়ে যাব মহারাজজির বাড়ির ওখানে। জানি দেখতে পাবো না মহারাজজিকে, ভেতরে ঢুকতে পাবো না, বাট স্টিল ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো অবস্থা আমাদের। তো সেদিনকার আমরা একটু আইসক্রিমও খেয়েছিলাম। তো আমি মা বাবারা সবাই ঘুমিয়ে পড়েছিল, মানে শুয়ে রেস্ট নিচ্ছিল, আর আমরা দুজন বেরিয়ে পড়েছিলাম টই টই করতে করতে। আমাদের স্কন থেকে এটা আসতে ধরো খুব জোরে 10 মিনিট মতো লাগবে, খুবই সামনে একদম। তো এইখানে দেখো মহারাজজি তখন বাহুলা উৎসব জাস্ট শেষ হয়েছে, তো সেই জন্য এখানে রয়েছে। আর আমরা যেহেতু একদম মানে জানুয়ারির শেষে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের টাইমে গেছিলাম, তো ওই সময়তে মহারাজজি পাঠ কোটাতে চলছিল। আর এই দেখো তারপর আমরা চলে এসেছি ইসকনে। ইসকনে এসে কিন্তু এই কৃষ্ণর সাথে আমি ছবি তুলবো না, রিল বানাবো না, ভিডিও করবো না, এটা হতেই পারে না। তারপরে আর এই কৃষ্ণকে দেখবো আর স্বয়ং রাধা কৃষ্ণকে দেখবো না, তাও তো হতে পারে না। তো তারপরে আমরা চলেছিলাম মন্দিরের ভেতরে। তখন কিন্তু আমার মা বাবা কেউ ছিল না, কারণ তারা সবাই হোটেলে ছিল। আমরা এগুলো ঘুরে ঠুরে তারপরে কিন্তু হোটেলে গিয়েছি। হোটেল থেকে এসে তারপর আবার ইসকনে এসছিলাম। তো তার আগে দেখো আমরা কি কি করেছি এখানে। এখানে অনেক মিষ্টি পাওয়া যাচ্ছিল, ভাবলাম হয়তো একটু একটা মিষ্টি ট্রাই করে দেখি কেমন খেতে। বাট এই রসগোল্লাটা নিয়েছিল 50 কি 60 টাকা দাম ছিল, বাট আমার একদম ভালো লাগেনি, এটা ফ্লেভার মতো ছিল। আর যেটা ইসকনের বেশি প্রিয় জিনিস সেটা হলো খিচুড়ি। আমাকে বলতে গেলে খিচুড়ি আমার এমনি অল টাইম ফেভারিট জিনিস, আর সেটা যদি এরকম প্রসাদের খিচুড়ি হয়, সেটা আমাকে যেইভাবেই তুমি দেবে না কেন আমি সেইভাবেই খেয়ে নেবো, এতটাই আমি ভালোবাসি। তো সেখানে প্রসাদ আমরা সবাই পেয়েছি। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি, আমরা কিন্তু রেস্ট নিইনি, মা বাবাদের সাথে এবার নিয়ে বেরিয়ে পড়েছি কিন্তু প্রেম মন্দিরের উদ্দেশ্যে। এখন আমরা প্রত্যেকটা মন্দির দেখে একবারে বিকেলবেলা মানে রাত্রেবেলা বাড়ি ফিরবো। তো প্রেম মন্দিরে তো তোমরা জানোই কৃপালু মহারাজের তৈরি এই মন্দিরটা। কীর্তির মন্দির যেটা আমি তোমাদের বার্সানায় দেখেছিলাম, ওটাও কিন্তু এই কৃপালু মহারাজেরই তৈরি। বাট এইখানে বিশেষত্ব কিন্তু খুবই সুন্দর কারুকার্য করা, আর এখানে কৃষ্ণের সমস্ত লীলা মানে এখানে বর্ণনা করা আছে। তো তোমাদের আমি আর এগুলো বলছি না, আমি তোমাদেরকে জাস্ট ভিডিওর মাধ্যমে পুরোটা দেখাচ্ছি, চলো তোমরা দেখে নাও। দেখলেই এত সুন্দর একটা ভাবে সাজানো জায়গাটার, এখানে প্রচুর প্রচুর ভিড় হয়। তো এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকবো, আর মানে
ইন্টেরিয়রটা এত সুন্দর করে করা, কিছু বলা নেই। হ্যাঁ, আমার একটা জিনিস দুঃখ রয়েছে আমি এবারও ওপরে উঠিনি, জানি না ওপরে কি ঠাকুর দেবতা কিছু আছে কিনা। সত্যি কথা বলতে গেলে আমি এখান থেকে নিচে নেমে আসি, তো ইচ্ছা আছে কোনো একবার ওপরটা উঠে দেখবো, কারণ আমি বৃন্দাবন যাবো এটুকু আমি ভেবেই রেখেছি। বছরে একবার হলেও ট্রিপ দিতে হবে বৃন্দাবনে, নাহলে মনটা ভীষণ খচখচ খচখচ করে। তো যাই হোক, আর এই সন্ধ্যাবেলার এই লাইটিংটা কিন্তু প্রেম মন্দিরের দুর্দান্ত লাগে, যার জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছি, কারণ আমরা যেহেতু আজকে বিকেল বিকেল গেছিলাম সেই কারণে। তো বেরোনোর সময় আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখে তারপর কিন্তু আমরা প্রেম মন্দির থেকে বেরিয়ে আসবো। আর এই সন্ধ্যাবেলার যে এই যে চিত্রটা এত সুন্দর যে বলার কথা নয়। তো দেখতেই পাচ্ছ এখন রাত হয়ে গেছে, কারণ এখন আমরা টোটো করে চলে এসেছি কিন্তু বাকে বিহারীর দর্শন করতে। তো এখন দর্শন করব বাকে বিহারী আর রাধা বল্লভ। তো বাকে বিহারী যে এত সুন্দর দর্শন আমি করতে পারবো, ভগবান আমাকে এত সুন্দরভাবে দেখাবে, আমি বিশ্বাসই করতে পারিনি। তো যাই হোক, বাকে বিহারীর জন্য তো অবশ্যই একটু প্রসাদ, একটু মালা, এগুলো তো নিতেই হবে ভগবানের জন্য। তো আমরা এখানে না সবাই কালার কম্বিনেশন করে মালা কিনেছিলাম। আমি হলুদ কিনেছিলাম, মা একটা লালের মধ্যে কিনেছিল, মাসি একটা পিঙ্ক কালার কিনেছিল। আর মার চোখ দেখলে দেখতে পাবে আজকে মার একটা চোখে প্রবলেম হয়ে গেছিল, আর ঠাকুরের আশীর্বাদে সেটা ঠিকও হয়ে গেছে। আর এই দেখো, দূর থেকেই দেখো তোমরা বাকে বিহারীর দর্শন করো, আর কি সুন্দর লাগছিল ভগবানকে। তো সবাই বলো বাকে বিহারী লালজি কি জয় হো। তো মানে আমি নিজে এত এক্সাইটেড কি বলবো তোমাদের। তো যাই হোক, ওখান থেকে দর্শন করে বেরিয়ে আসার পর আমরা চলে এসেছিলাম রাধা বল্লভের মন্দিরে। তো সবাই বলে রাধা বল্লভজির মন্দির দর্শন করতে অবশ্যই যেতে হয়, মানে বাকে বিহারী, রাধা বল্লভ এগুলো সব একদম পাশাপাশি। তো হেঁটে হেঁটে দর্শন করার এরও শৃঙ্গার এত সুন্দর ছিল তোমরা তো দেখলেই, খুবই সুন্দর। তারপর এখান থেকে আমরা কিছু পেড়া নিলাম, তো মাই বিশেষত নিয়েছে। আর তারপরে আমার মনের পছন্দ জিনিস কিনতে কিনতে আজকে টাটা এখানে।